জুলাই মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে রায় 17 নভেম্বর। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই দিন ঠিক করে আদেশ দিয়েছেন। এই মামলায় শেখ হাসিনা ছাড়াও অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। রাষ্ট্রপক্ষ আশা করছে সর্বোচ্চ সাজা হবে আসামিদের। আরও জানাচ্ছেন নুরনবী সরকার। ট্রাইব্যুনাল সহ উচ্চ আদালত এলাকা ঘিরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দিন ধার্য ছিল শেখ হাসিনা সহ 3 আসামির জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ জানাবে ট্রাইব্যুনাল 1। সকাল 9টার আগে মামলার একমাত্র গ্রেপ্তার আসামি ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে কারাগার থেকে আদালতে আনা হয়। 12টার দিকে রায়ের দিন জানান ট্রাইব্যুনাল 1-এর বিচারকরা। তারা জানান 17 নভেম্বর পূর্ণাঙ্গ রায় দেওয়া হবে। আশা করছি ইনশাআল্লাহ 17 নভেম্বর আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা, যে তৃষ্ণা, সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি ইনশাআল্লাহ দৃষ্টান্ত হয়ে থাকবে তেমন একটি রায় আমরা প্রত্যাশা করছি। তিনি জানান, দেশের মানুষ জাগ্রত আছে, বিচার বানচাল করা যাবে না। সরাসরি যদি কেউ বিচার প্রক্রিয়াকে বানচালের জন্য কোনো হুমকি দেন, কোনো কার্যক্রম করেন, ডেফিনেটলি সেটা আদালতের প্রতি, আদালতের প্রসেস, আদালতের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার শামিল হবে। তো বাইরে তারপরেও সবকিছুর ব্যাপারে আমরা আমাদের নাক গলাতে চাই না। আমরা আমাদের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে, আইনের প্রক্রিয়ার মধ্য দিয়ে চলতে চাই। দেশে সরকার আছে, রাষ্ট্র আছে, জনগণ আছেন, তারা সবকিছু ভালো বুঝেন। শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী কথা বলেন গণমাধ্যমের সাথে। তিনি বলেন, আদালতে ন্যায় বিচার পাবেন তারা। সবকিছু মিলিয়ে দালিলিক সাক্ষ্য, সব জায়গায় আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় দালিলিক সাক্ষীর উপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে বলে আমি বিশ্বাস করি। সবকিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামিদ্বয় খালাস পাবে। গেল 12 মে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে উস্কানি, হত্যা, মারণাস্ত্র ব্যবহার সহ 5টি অভিযোগে বিচার শুরু হয়। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ 54 জন সাক্ষী সাক্ষ্য দেন। 24-এর আন্দোলন দমনকালে শেখ হাসিনার ফোন রেকর্ড সহ নানা তথ্য আদালতে উপস্থাপন করা হয়। 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় ঘোষণা করবে, সরাসরি সেই রায় চলে যাবে আপিল বিভাগে। সেখানে বিচার হবে। সেই বিচারের পর যে রায় আসবে তা কার্যকরে উদ্যোগ নিতে পারবে রাষ্ট্র। নুরনবী সরকার, 71, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা গ্রহণ করা হয়েছে পুরো রাজধানী জুড়ে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে বিজিবি এবং র্যাবের সদস্যরা। বিভিন্ন জায়গায় পথে পথে যানবাহনে তল্লাশি করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আর সকাল থেকেই সড়কে গণপরিবহন চলছে সীমিত পরিসরে। বেশিরভাগ বাসেই যাত্রী সংখ্যা ছিল হাতে গোনা। বিস্তারিত জানাচ্ছেন জুলিয়া তানহা। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়ের তারিখ ঘোষণার দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঢাকার প্রবেশমুখ, আদালত এলাকা ও রাজনৈতিকভাবে সংবেদনশীল জায়গাগুলোতে বিশেষ নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে বিজিবি এবং র্যাবের সদস্যরা। বিভিন্ন জায়গায় পথ চলতি মানুষদের তল্লাশি করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রেগুলার প্রোগ্রাম হিসেবে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, জনজীবনের নিরাপত্তার কথা চিন্তা করে, জনজীবনের যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, স্বাভাবিক কার্যক্রম যাতে ব্যাহত না হয়, এটার জন্য আমাদের নিয়মিত যে কার্যক্রম আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তারই অংশ বিশেষ হিসেবে আমরা এখানে অবস্থান করছি। র্যাব 2 মোটামুটি বরাবরের মতোই আপনারা যে কোনো কর্মসূচি, যেটা রাষ্ট্রবিরোধী কর্মসূচি, এগুলো আমরা জনগণকে সাথে নিয়ে স্বাভাবিক থাকার জন্য যত কর্মসূচি আছে তার সাথে আমরা একত্রিত থাকি। অন্যান্য যারা আছে, পুলিশ আছে, আনসার আছে, বিজিবি, সেনাবাহিনী, তাদের সাথে আমাদের সমন্বয় আছে। এদিকে সকাল থেকেই সড়কে গণপরিবহন চলছে সীমিত পর্যায়ে। বেশিরভাগ বাসেই যাত্রী সংখ্যা হাতে গোনা, আর ব্যক্তিগত গাড়িও খুব একটা দেখা যায়নি। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলিস্তান, পল্টন, মতিঝিল, কাকরাইল, শাহবাগ, ফার্মগেট, সায়েন্স ল্যাব ও কারওয়ান বাজার সহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে এই চিত্র। আমলিকের দর্শকরা যেখানে আসবে সেখানে আমরা প্রতিরোধ করব। পুলিশের সব জায়গায় পুলিশ টহলদারে আছে, নিরাপদ বোধ করছে। রাস্তা কোথাও কেন দেয়নি, গাড়ি গুড়ি কম ফাঁকা আছে, নিরাপত্তা প্রহরী আছে, আপনার পুলিশ আছে, সেনাবাহিনী দেখলাম। না, আইন শৃঙ্খলা বাহিনী খুবই ভালো। আপনার আমার কয়েক জায়গায় চেক করছে, কিন্তু কাগজপত্র দেখে আমার রাইট পাইছে, ছেড়ে দিচ্ছে। সাধারণ মানুষের ভোগান্তি এটা ঠিক না আসলে।
যেটা সমাধান এটা করা উচিত জাতীয়ভাবে, এবং যাতে সবাই জনসাধারণ সুষ্ঠুভাবে চলাচল করতে পারে এটা নিশ্চিত করা প্রয়োজন জনসাধারণ। স্বাভাবিক সবাই আতঙ্কে থাকতেই, কারণ যাত্রী নেই রাস্তায়। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই সরব রয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই কর্মসূচির বিরুদ্ধে রাজধানী জুড়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। জুলিয়া তানহা, ৭১, ঢাকা। শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ থেকে সন্দেহজনক আচরণের কারণে শহীদ ও ইসমাইল নামে দুজনকে ধরে পুলিশে দিয়েছে ছাত্র শিবির কর্মীরা। এছাড়া উত্তেজিত জনতা শহীদ আবরার ফাহাদ এভিনিউ 3 তলায় আগুন ধরানোরও চেষ্টা করে। এ বিষয়ে আরও খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। সুমন, এই মুহূর্তে শহীদ আবরার এভিনিউর কি খবর আপনার কাছে আছে, এবং পুলিশ সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কিনা, কি দেখছেন? তানিয়া, এক সময় আসলে দেশের একদম প্রাণকেন্দ্র বলেন কিংবা বড় বড় সিদ্ধান্ত কিংবা যে কোনো সমাগম এবং রাজনৈতিক কেন্দ্রবিন্দু ছিল যে কেন্দ্র, সেই কেন্দ্রে 1 ঘন্টা ধরে আগুন জ্বলছে। এক সময় এই কেন্দ্রে একটি পাতা পড়লে যেখানে পুলিশ, র্যাব কিংবা অন্যান্য বাহিনীর সদস্যদের দিয়ে এই বঙ্গবন্ধু এভিনিউ, বর্তমানে যে শহীদ আবরার ফাহাদ এভিনিউ আসলে ঘিরে থাকতো, সেখানে 1 ঘন্টা হলো আগুন জ্বলছে এবং যারা আগুন জ্বালিয়েছে তারাও এখনো এখানে অবস্থান করছেন। আসলে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর থেকে শুরু করে যারা আছেন তাদের কারো উপস্থিতি কিন্তু এখানে নেই, সেই সঙ্গে ফায়ার সার্ভিসের কোনো কর্মকর্তাও এখানে আসেননি। আমি যদি একটু ঘটনাটি বলি আপনাকে, আজকে আপনি জানেন সকাল থেকেই আমরা জানাচ্ছিলাম দর্শকদেরকে যে আওয়ামী লীগ আসলে শেখ হাসিনার যে রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে যে লকডাউন কর্মসূচিটি ঘোষণা করেছিল, সেই লকডাউন কর্মসূচিকে প্রতিহত করার জন্য এই বঙ্গবন্ধু এভিনিউ অর্থাৎ বর্তমান শহীদ আবরার ফাহাদ এভিনিউতে একদম ব্যানারটা নিয়ে ছাত্র যারা শিবিরের নেতাকর্মীরা আছেন তারা কিন্তু অবস্থান নিচ্ছিলেন এবং তারা সকাল থেকেই জানাচ্ছিলেন যে এখানে যদি কোনো ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের কোনো নেতাকর্মী আসে কিংবা কোনো নাশকতার চেষ্টা করে, যেহেতু এটি তাদের কেন্দ্রীয় কার্যালয়, যদি এখন পরিত্যক্ত অবস্থায় আছে 5 আগস্টের পর থেকে, তারা সেটিকে প্রতিহত করবেন। আমরা দেখছিলাম যে আসলে 11:30 পর্যন্ত এই অবস্থান কর্মসূচিটি কিন্তু শান্তিপূর্ণ অবস্থায় ছিল এবং আওয়ামী লীগের কোনো নেতাকর্মীও কিন্তু এই কার্যালয়ে মুখী হয়নি এবং কাউকেই আমরা দেখতে পাইনি। হঠাৎ করেই 11:30 পরে 2 জনকে সন্দেহজনক মনে করে তারা কিন্তু ধাওয়া দেয় এবং ধাওয়া দিয়ে তারা ধরেও ফেলে এবং ধরে ফেলার পরে তাদেরকে যখন জিজ্ঞাসা করে যে তারা কেন এখানে এসেছেন, কি জন্য এসেছেন, তারা আসলে সঠিক উত্তরটি দিতে পারছিলেন না। তারা একবার বলছিলেন তারা ভোলা থেকে এসেছেন, কেউ চিটাগাং থেকে এসেছেন, কিন্তু আসলে কোনো রকম টিকিট কোনো কিছু যখন না দেখাতে পারে তখন তার মোবাইলটি সিজ করা হয় এবং মোবাইলে আসলে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সন্ধান মেলে এবং সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ছাত্র শিবিরের যারা নেতাকর্মীরা ছিলেন তারা প্রমাণ পান যে সে আসলে নাশকতা সৃষ্টির জন্য এখানে এসেছিলেন এবং ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটি ছিল একটি আওয়ামী লীগের গ্রুপ। এবং তারপরে আপনি জানেন যে 11:30 পরে যখন তারিখটি ঘোষণা হয়, শেখ হাসিনার মামলার তারিখটি ঘোষণা হয়, তারপরেই এখানে যারা ছিল ছাত্র জনতা ছিল, জুলাই যোদ্ধারা ছিল, ছাত্র শিবিরের ছেলেপেলে ছিল, আরও কিছু রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা ছিল, তারা আসলে অনেকটা আনন্দিত এবং উদ্বেলিত হয়েই কিন্তু আসলে আমরা দেখলাম যে এই কার্যালয়ের ভেতরে তারা ঢুকে পড়ে। এবং আপনি জানেন যে 5 আগস্টে এই কার্যালয়ে হামলা হওয়ার পরে এর আসলে অবশিষ্ট কিছু আছে এমন না, একটি পরিত্যক্ত কার্যালয় হিসেবে এটি পড়ে আছে এবং তারা ঢুকে পড়ার পরে এখানে অবশিষ্ট যা প্রতিকৃতি আছে, যা ছিল, সেই জিনিসগুলো তারা ধ্বংস করতে থাকে এবং ইট বালি যেগুলো আছে যার মতো করে যেভাবে পারে সেই জিনিসগুলো ধ্বংস করতে থাকে এবং ধ্বংস করে এক পর্যায়ে এই যে 4 তলায় আমি এখন যে জায়গাটিতে আছি, 4 তলায় এই ফ্লোরটির একদম বাইরের অংশ, এই অংশটি আসলে খোলা একটি জায়গা, এই অংশটিতে তারা আগুন ধরিয়ে দেয়। চারপাশে যা ছিল ব্যানার থেকে শুরু করে পরিত্যক্ত যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো দিয়ে তারা আগুন ধরিয়ে দেয়। অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আমরা পরবর্তীতে ফিরবো, আবারও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর আপনার কাছ থেকে জানবো। দর্শক সহকর্মী সুমন তানভীর ছিলেন আমাদের সাথে এতক্ষণ। শেখ হাসিনার বিচারের রায় এবং তা ঘিরে চলমান অস্থিরতা আগামী নির্বাচন অনুষ্ঠানে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত জ্যাম-মার্ক শ্যালটের সাথে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। আমির খসরু আরও বলেন, ফ্রান্স চায় দেশে দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হোক। নির্বাচনের দিনও তো ভাই ঘটনা ঘটে বাংলাদেশে, তাই না? ঘটনা ঘটে না নির্বাচনের দিকে? এখন যদি 20টা সেন্টারে যদি ঘটনা ঘটে সেন্টারের মধ্যে, তার জন্য এটাকে আমাকে ধরে নিতে হবে যে আমার নির্বাচনী কার্যক্রমে বাধাগ্রস্ত হচ্ছে। তো এমনকি নির্বাচনের দিনেও কি ভায়োলেন্স তো হতেই পারে, এটার সাথে নির্বাচন গুলিয়ে ফেলার কোনো সুযোগ নেই। যারা এই অপচেষ্টা করে তারা আসলে নির্বাচন চায় না, তারা গণতান্ত্রিক অর্ডারে বাংলাদেশকে ফিরিয়ে নিতে চায়। মানবতাবিরোধী অপরাধের বিচারকে ঠেকাতে লকডাউন নামে বেআইনিভাবে চোরাগুপ্তা হামলা চালানোয় তীব্র নিন্দা জানিয়েছে বিএনপির
জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় বিপ্লবী সংহতি দিবসের এক আলোচনা সভায় তিনি আরও বলেন, জুলাই সনদ নিয়ে যে টানাপোড়েন নিয়ে আড়ালে হাসছেন ফ্যাসিস্টরা। অবৈধ ক্ষমতা ফিরে পাওয়ার জন্য লকডাউন দিচ্ছে এবং বলছেন যে যত দ্রুত হোক আমরা উদ্ধার করতে হবে। একেবারেই পৈতৃক জমিদারি কোনোভাবে হাতছাড়া হয়ে গেছে, পুনরুদ্ধারের চেষ্টা করছে। তাহলে যে পাপগুলো করেছেন, শিশু হত্যা করেছেন, কিশোর হত্যা করেছেন, শত শত, একটা দুটো নয়, জুলাই আন্দোলনে ফ্যাসিস্টদের দোসররা কর্মসূচি দিয়েও জনতার প্রতিরোধের মুখে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। দুপুরে মগবাজারে দলের কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, আজ প্রমাণ হয়েছে ক্ষমার অযোগ্য অপরাধকারীদের জাতি গ্রহণ করবে না। ফ্যাসিবাদের বিরুদ্ধে জামায়াতে ইসলামী সবসময় মাঠে থাকবে বলেও জানান গোলাম পারওয়ার। গণতান্ত্রিক দেশ বলে দাবিদার আমাদের প্রতিবেশীর আশ্রয় প্রশ্রয়ে লালিত হয়ে তাদের মিডিয়া, তাদের প্রযুক্তি, তাদের ডিভাইস, তাদের টেকনোলজি ব্যবহার করে এই জাতিকে হুমকি দিচ্ছেন এবং প্রধান উপদেষ্টা সহ দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলের উপরে যেভাবে তার সেই ফ্যাসিবাদী টোনে হুমকি ধামকি দিয়ে এই দেশে অশান্তি অস্থিরতা সৃষ্টির যে সমস্ত পায়তারা করছেন, এটা আমরা খুব বিস্মিত। তবে আমরা মনে করি যে আজকে এই জাতি প্রমাণ করে দিল যে কর্তৃত্ববাদী শাসক হাজার হাজার খুনের রক্তে যার হাত রঞ্জিত, ক্ষমাহীন অপরাধ যে করেছে, ক্ষমার অযোগ্য অপরাধ যে করেছে, এই জাতি তাকে আর কখনো গ্রহণ করবে না। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে সকাল থেকে সরব রয়েছে জামায়াতে ইসলামী, সমমনা দল ও ইসলামী ছাত্র শিবির। সকাল থেকে এই লকডাউন কর্মসূচির বিরুদ্ধে রাজধানী জুড়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে। সকালে ঢাকা কলেজ থেকে শুরু হয়ে সায়েন্স ল্যাব, নীলক্ষেত হয়ে রাজু ভাস্কর্যে এসে শেষ হয় ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল। এ সময় ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি চলবে না, হাসিনাকে সহানুভূতি দেখালে কোনো ছাড় নেই। আর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল বের করার আগে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণে নায়েবে আমির হেলাল উদ্দিন বলেন, শেখ হাসিনা বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, যা প্রতিহত করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, খুনি হাসিনা এবং তার দোসরদের দ্রুত সময়ের মধ্যে রায় ঘোষণা করতে হবে। খুনি হাসিনাকে দেশে এনে তাকে ফাঁসি দিয়ে ঝুলাতে হবে। খুনি হাসিনার যত দোসর আছে বিশ্ববিদ্যালয়ে, অ্যাডমিনিস্ট্রেশনে, বিচার বিভাগে, উপদেষ্টাদের মধ্যে যারা ঘাপটি মেরে বসে খুনি হাসিনার পারপাস সার্ভ করছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। রায়কে সামনে রেখে তাদের যে প্ল্যান, যাতে করে তারা দেশকে সেরকম ক্ষতি করতে না পারে, আমরা রাজপথে আছি, থাকবো। লক্ষ লক্ষ মানুষকে তারা জেলখানায় বন্দী করে রেখেছিল, গোটা বাংলাদেশকে তারা বৃহৎ কারাগারে পরিণত করেছিল। রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শাহবাগ এলাকা থেকে পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে সহকর্মী আশিক মোহাম্মদ। আশিক, আপনি যেহেতু শাহবাগে আছেন, আমরা সবসময় দেখি যে শাহবাগকে কেন্দ্র করেই নানা ধরনের আন্দোলন এবং নানা ধরনের বিক্ষোভ সমাবেশ হয়ে থাকে। আজকে যেহেতু আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার যে রায় হওয়ার কথা মানবতা বিরোধী অপরাধের, সেটির ঘোষণা এসেছে আমরা জানি, সেটিকে ঘিরে সারা দেশেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং একই সাথে শাহবাগেও নিশ্চয়ই সেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার দেখছেন। সাধারণ মানুষের প্রতিক্রিয়া, কারণ সকাল থেকে আমরা দেখছিলাম যানবাহন অনেক কম, সাধারণ মানুষও ঘর থেকে বের হয়েছেন, তাদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পেয়েছেন কিনা এবং সার্বিক অবস্থাও জানাবেন। সারা দেশের মতো রাজধানীতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। আর আমি শাহবাগ সহ আশপাশে ঘুরেছি, প্রতিটি মোড়ে মোড়েই কিন্তু পুলিশি পাহারা জোরদার করা হয়েছে, বিজিবি রয়েছে, সেনাবাহিনী রয়েছে, টহল জোরদার করা হয়েছে এবং চেকপোস্ট বসানো হয়েছে। আর আমি এই মুহূর্তে ইন্টারকন্টিনেন্টাল যে মোড়, সেই মোড়ে রয়েছে, সেখানেও পুলিশের ব্যাপক উপস্থিতি রয়েছে এবং সেখানেও কিন্তু
চেকপোস্ট বসানো হয়েছে এবং চেকপোস্টে যে সকল মানুষ সন্দেহভাজন বা যাদেরকে বিশেষ করে মোটরসাইকেলে ব্যাগ ঘাড়ে করে যারা যাচ্ছে সেই মানুষগুলোকে কিন্তু চেকপোস্টের আওতায় পড়তে হচ্ছে এবং তাদেরকে চেক করে সকল কিছু দেখে যে তাদের কাছে কোনো ধরনের দাহ্য পদার্থ বা নাশকতামূলক কর্মকাণ্ড করা যায় এমন কোনো ধরনের বস্তু আছে কিনা সেটি আসলে দেখে তারপরে তাদেরকে গন্তব্যে যেতে দেওয়া হচ্ছে এবং তাদের পরিচয় নিশ্চিত হওয়া হচ্ছে এবং সেটি কিন্তু এই ইন্টারকন্টিনেন্টাল মোড় না, এই আশপাশে শাহবাগ থেকে শুরু করে ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলা মোটর সকল জায়গার কিন্তু একই চিত্র। এবং তুলনামূলকভাবে আপনি জানেন যে আজকে সকাল থেকেই যেহেতু একটি কর্মসূচি আছে এবং এই কর্মসূচিকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে যানবাহনে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটেছে, পেট্রোল বোমা মারা হয়েছে এবং বেশ কিছু ককটেল ফাটানোর দৃশ্য আমরা কিন্তু গত কয়েকদিন ধরে দেখেছি। এর ফলে মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে, মানুষ কিছুটা আতঙ্কিত এবং তার ফলেই আজকে যারা খুব বেশি প্রয়োজন, জরুরি প্রয়োজনের যে সকল মানুষ তারা আসলে ঘর থেকে বের হয়েছে। তাছাড়া খুব বেশি অপ্রয়োজনীয় চলাচল করা মানুষের উপস্থিতি আমরা তেমন একটা দেখিনি। তাছাড়া গণপরিবহন এবং যানবাহনের যে উপস্থিতি সেটিও তুলনামূলকভাবে কম। তো সব মিলিয়ে বলা চলে যে এখন পর্যন্ত আমাদের চোখে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি, ঝটিকা মিছিল বা কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড সেটি কিন্তু এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। তবে মানুষের উপস্থিতি কম, সাধারণ মানুষ বলছে যে এই ধরনের জ্বালাও পোড়াও আসলে তাদের পছন্দ না, শান্তিপূর্ণ পরিবেশে তারা থাকতে চায়। কোনো ধরনের জ্বালাও পোড়াও বা কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড বা জানমালের ক্ষতি করে যে রাজনীতি, সেই রাজনীতি থেকে প্রতিটি দলকেই বের হয়ে আসা উচিত এবং জনগণের জন্য যদি জনগণের ভালো হয় সেই দিকটা বিবেচনায় করে জনগণের ভালো হয় তেমন রাজনীতি কিন্তু সবার কাছে প্রত্যাশা করছে। সবার একটি প্রত্যাশা যে এই ধরনের জ্বালাও পোড়াও বা আতঙ্ক সৃষ্টি করে যে রাজনৈতিক যে কর্মকাণ্ড, এই রাজনৈতিক কর্মকাণ্ডগুলোকে বন্ধ করতে হবে এবং সাধারণ মানুষের যাতে যে জায়গা থেকে সাধারণ মানুষের উপকার হয়, সাধারণ মানুষ ভালো থাকে তেমন কর্মসূচি দিয়ে জনগণের মানুষের ভালোবাসা অর্জন করে যেন রাজনীতি হয়, এটি কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশা। তানিয়া, প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ আশিক মাহমুদ, আপনার মাধ্যমে আমরা শাহবাগের খবর জানছিলাম এবং একই সাথে রাজধানীর বিভিন্ন খবরও জানছিলাম। ফিরব নিশ্চয় পরবর্তীতে আবারও। কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রতিহত করতে দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন সংগঠন। তারা ঢাকার প্রবেশ পথগুলোতে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এদিকে ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহন তল্লাশির পাশাপাশি যাত্রীদের পরিচয়পত্র চেক করা হয়। সহকর্মীদের তথ্যছবিতে বিস্তারিত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঠেকাতে সকাল থেকেই গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লাঠি সোটা নিয়ে রেলগেট সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করে। পরে তারা অবস্থান নেয় শিববাড়ির মোড়ে। অন্যদিকে মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল নিয়ে শিববাড়ির মোড়ে অবস্থান নেয় ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। এই সমস্ত লীগরা নিজেরাই আগুন সন্ত্রাস তৈরি করে অন্যদের নামে চালিয়ে দিয়েছিল। তো আজকে আমরা মাঠে নেমেছি এই কারণেই যে লীগের যে কর্মসূচি ছিল সেটা প্রতিহত করতে। লকডাউন কর্মসূচিকে ঘিরে ধামরাইয়ের ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এ সময় মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহন তল্লাশির পাশাপাশি যাত্রীদের পরিচয়পত্র চেক করা হয়। যে নাশকতা করা অথবা জনযোগে দুর্ভোগ তৈরি করার চেষ্টা নিয়ে যারা বাইরে বের হতে চাচ্ছে তাদেরকে আমরা অনুরোধ থাকবে তারা এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকেন। এদিকে ঢাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। তবে সকাল থেকেই মহাসড়কে গণপরিবহনের সংখ্যা কম থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। একইভাবে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ঢাকা সিলেট মহাসড়ক, এশিয়ান হাইওয়ে সড়ক ও পূর্বাচল ৩০০ ফিট সড়কের নিরাপত্তা জোরদার করেছে জেলা ও হাইওয়ে পুলিশ। সেখানেও সড়কে চলাচলরত বিভিন্ন গাড়িতে তল্লাশি করা হয়। রেগুলার যে আমরা গাড়ি চেকিং বা তল্লাশি করি সেটির পাশাপাশি আজকে একটু বিশেষ আরও নজর রাখছি আমরা, যেহেতু একটা কর্মসূচির বিষয় একটা আসছে যার কারণে আমরা সকাল থেকেই রাস্তায় আছি এবং আমরা গাড়ি চেকিং করতেছি। এছাড়া নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে মিছিল করেছে খেলাফত মজলিস ও ইসলামী ৮ দলীয় জোট। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা ঘোরে। লকডাউনের কারণে নওগাঁ থেকে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও ভারী যানবাহন চলাচল করেনি। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। মাঠে পুলিশের তৎপরতা থাকার পরও দোকানপাট তেমন খোলেনি।
মাগুরায় সকাল থেকে দোকানপাট বন্ধ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়, কিন্তু দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল। শহরের মোড়ে মোড়ে পুলিশের উপস্থিতি এবং সেনাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখা যায়। বনশ্রী হালদার, ৭১। আর কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই সনদ ও গণভোট নিয়ে চলমান রাজনৈতিক সংকটের মধ্যে তার এই ভাষণ তাৎপর্যপূর্ণ বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে জুলাই জাতীয় সনদে সই করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ড ভাষণটি সরাসরি সম্প্রচার করবে। প্রধান উপদেষ্টা তার ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। সকালে নির্বাচন কমিশনে নিবন্ধিত 12টি রাজনৈতিক দলের সাথে সংলাপের শুরুতে সূচনা বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। সিএসি বলেন, ভোটের তফসিল ঘোষণার পর কোথাও অনিয়ম দেখলে দ্রুত ব্যবস্থা নেবে কমিশন। দর্শক, এই মুহূর্তে প্রধান নির্বাচন কমিশনার কথা বলছেন, আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। সুতরাং গণতন্ত্র তো সেদিন কোথায় জানি বলছিলাম, ইট ইজ জাস্ট লাইক এ হেড হুইচ হ্যাজ টেকেন ডিফারেন্ট শেপ because it has been used by different people in different ways. ওই হেডের মতো যেটা ডিফারেন্ট শেপ হয়ে গেছে। আমি কোনোদিন কোথাও শুনি নাই, বইও বলি নাই যে কোনো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান স্বীকার করেছে যে আমি একটা ডিক্টেটর, আমি একটা ফেসিস্ট। কেউ কোনোদিন বলে আমার সরকার গণতান্ত্রিক সরকার। যে যত বড় ডিক্টেটরই হোক না কেন, উনি দাবি করবেন যে আমার সরকার গণতান্ত্রিক সরকার, বিকজ হি অর শি ডিফাইন্স ডেমোক্রেসি ইন হিজ অর হার ওন ওয়েজ। ডেফিনেশনটা ভিন্ন, কিন্তু একটা আইডিয়াল ডেফিনেশন তো আছে গণতন্ত্রের। এটা আপনারা আমার থেকে ভালো বুঝেন, একটা আইডিয়াল ডেফিনেশন তো আছে। আমরা সেই আইডিয়াল গণতন্ত্রটা দিতে চাই, সেই আইডিয়াল ইলেকশনটা দিতে চাই। যে আইডিয়াল সিচুয়েশন, যে আইডিয়াল ডেমোক্রেসি, যে আইডিয়াল ইলেকশন, সেটা আমরা দিতে চাই এবং আপনাদের সহযোগিতা চাই। এবং আমি সকালেও বলেছি যে আমাদের কাছে বড় দল ছোট দল বলতে কিছুই নাই। আমরা যখন দি মোমেন্ট ইউ আর রেজিস্টার্ড এজ এ পলিটিক্যাল পার্টি উইথ দি ইলেকশন কমিশন, অল আর ইকুয়াল। আমার কাছে কোনো যে কারণ ছোট ডেফিনেশন কি, বড় ডেফিনেশন কি, আমার কাছে তো সেই কোনো ডেফিনেশন নেই। আমার কাছে ম্যাটার করে whether the party is registered with EC or not. If it is registered, বাস ইটস ওকে। আমরা সেভাবে আমরা দাওয়াত করেছি। তো আমরা আপনাদের মূল্যবান পরামর্শ চাই এবং আপনাদের পরামর্শ অনুযায়ী আমরা আগাবো। একটা কথা বলে রাখি, 3 দিন আগে আমরা এই যে কন্ডাক্ট রুলসটা পেলো, এই কন্ডাক্ট রুলসটা বানানোর সময়, প্রিপেয়ার করার সময় আমরা ওয়েবসাইটে দিয়েছিলাম। অনেকদিন ওয়েবসাইটে ছিল এটা। অনেক দল লিখিতভাবে আমাদেরকে পরামর্শ দিয়েছে, অনেক সংস্থা আমাদেরকে লিখিতভাবে পরামর্শ দিয়েছে। and we are thankful to them and we have accommodated many suggestions given by many parties and also different organizations. আমরা অনেকগুলো কিন্তু অ্যাকোমোডেট করেছি, ওইটা ওয়েবসাইটে দিয়েছিলাম আমরা কন্ট্যাক্ট রুলসটা। এখন আমরা ফাইনালাইজ করেছি। তো আপনারা দয়া করে এইটা একটু পড়বেন, পরে এখন ওয়াইড সার্কুলেশন আমরা করবো, আমরাও আমাদের তরফ থেকে করবো। আপনারাও আপনাদের দলীয়ভাবে সবাইকে এবার করবেন যাতে এটা মেনে চলে। কারণ আমরা এখন এটার জন্য যাতে আমাদের জোরাজোরি ফোর্স অ্যাপ্লাই করতে না হয়, স্বয়ংক্রিয়ভাবে যদি এটা মেনে চলে। সবাই তো শিক্ষিত লোক, আপনারা তো সমাজের এলিট, টপ লিডার্স অফ দ্য কান্ট্রি। তো কারণ সবাই যদি মান্য করে, দল যদি মান্য করে, তাহলে আমাদের তো আরো আইনের আশ্রয় নেওয়ার দরকার হবে না। তা আপনাদের কাছে কপি দেওয়া আছে, আপনারা সবাইকে নিয়ে এটা একটা দলীয়ভাবেও একটা আলোচনা করবেন। এটা আমি আর লম্বা বলি না, জাস্ট আমাদের এখন আপনাদের কথাই শুনবো। আমি আমার সিনিয়র সেক্রেটারি মহোদয়কে অনুরোধ করছি টু কন্ডাক্ট দ্য সেশন। থ্যাংক ইউ স্যার, আপনাকে ধন্যবাদ। আমি উপস্থিত রাজনৈতিক দর্শক, আমরা এতক্ষণ সরাসরি প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যে যুক্ত ছিলাম।
ইন্দো প্যাসিফিক কৌশলের মাধ্যমে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বিভক্তি বাড়াচ্ছে স্বার্থন্বেষী মহল। ৭১-এর সাথে এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। জনগণের প্রয়োজনে বাংলাদেশ যে কোনো দেশের সাথে সম্পর্ক গভীর করতে পারে, এতে রাশিয়ার কোনো মন্তব্য নেই বলেও জানান দেশটির এই প্রতিনিধি। সুফিয়ান ফারাবির প্রতিবেদন। শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথমবারের মতো গণমাধ্যমের প্রশ্নের উত্তর দিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। ৭১-এর সঙ্গে আলাপকালে দুই দেশের সম্পর্ক, আঞ্চলিক রাজনীতিতে বহিঃশক্তির প্রভাব ও দুদেশের বাণিজ্যিক সম্পর্ক সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন তিনি। দীর্ঘ লিখিত সেই সাক্ষাৎকারের শুরুতেই দুই দেশের সম্পর্কের বর্তমান অবস্থা বর্ণনা করেন রাষ্ট্রদূত খোজিন। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে অর্থনৈতিক সহযোগিতা একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার, যার বাণিজ্য লেনদেন $2 বিলিয়ন বেশি। আমাদের দেশ কৃষি পণ্য এবং সারের শীর্ষ সরবরাহকারী। ২০২৪ সালে রাশিয়া থেকে কৃষি রপ্তানি ৪৪% বৃদ্ধি পেয়েছে, যা $1 বিলিয়ন ছাড়িয়েছে। পারমাণবিক প্রযুক্তিতে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় দেশ হিসেবে রাশিয়া উন্নয়নশীল দেশগুলিকে তাদের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে নিরাপদ এবং পরিষ্কার জ্বালানি সমাধান প্রদানে সহায়তা করতে প্রস্তুত। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়া বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের প্রধান প্রকল্প। কথা বলেন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে। বলেন, স্বার্থান্বেষী গোষ্ঠী এই অঞ্চলে বিভেদ বাড়াচ্ছে। ভারত মহাসাগরকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্ষেত্র হিসেবে বিবেচনা করা উচিত নয়, বরং রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতার ক্ষেত্র হিসেবে গড়ে তোলা উচিত। দুর্ভাগ্যবশত আমরা মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ধারণার আড়ালে বহিঃশক্তির দ্বারা এই অঞ্চলের রাষ্ট্রগুলোকে বিভক্ত করার জন্য ক্রমাগত প্রচেষ্টা প্রত্যক্ষ করছি। এর ধ্বংসাত্মক বিভেদ সৃষ্টিকারী সম্ভাবনার উদাহরণ হল কোয়াড এবং আউকুসের মতো স্বার্থান্বেষী গোষ্ঠী প্রতিষ্ঠা। বাংলাদেশের কৌশলগত অবস্থান, এর প্রাণবন্ত অর্থনীতি এবং বিপুল শ্রমশক্তি এটিকে এই অঞ্চলের মধ্যে একটি সম্ভাব্য অংশীদার করে তোলা। রাশিয়ার সকল ক্ষেত্রে বাংলাদেশের সাথে সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহী। লিখিত আরেকটি প্রশ্নের উত্তরে রাশিয়ান রাষ্ট্রদূত বলেন, ব্রিক্সে যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আগ্রহ সমর্থন করে রাশিয়া। ব্রিক্সে বাংলাদেশের আগ্রহের জন্য আমরা কৃতজ্ঞ। ইতিমধ্যেই নিউ ডেভেলপমেন্ট ব্যাংক যোগদান করেছে এবং ২০২৩ এবং ২০২৪ সালে ব্রিক্স শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেছে। রাশিয়া এই গ্রুপ এবং অন্যান্য আন্তর্জাতিক ফোরামে বৃহত্তর ভূমিকার জন্য আরও পদক্ষেপ আশা করে। এছাড়া দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক জায়গাগুলোতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া, এমন আশাবাদ ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতের। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। নোয়াখালীর মোট ভোটারের অর্ধেকই নারী, আর এজন্য ভোটাররা চান ভোট কেন্দ্রে সুষ্ঠু পরিবেশ। সেই সাথে নারীদের নিরাপত্তা, চলাফেরার স্বাধীনতা, কর্মসংস্থানের সুযোগ চান তারা। এছাড়া নির্বাচনে নারী নেতৃত্বের সংখ্যা বাড়ানো, তৃণমূল থেকে আসা নারীদের সুযোগ দেওয়ার জোর দাবি জানান তারা। মিজানুর রহমানের তথ্য ছবিতে বিস্তারিত। নোয়াখালীতে নির্বাচনী প্রচারে ব্যস্ত বিভিন্ন দল মনোনীত প্রার্থীরা। ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন সবাই। জেলার পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের মাঝেও এবারের ভোট নিয়ে আগ্রহের কোনো কমতি নেই। চলছে নানা আলাপ আলোচনা, প্রার্থী বাছাইয়ে চলছে নিবিড় পর্যবেক্ষণ। নারী ভোটাররা চাইছেন নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ। আমাদের এবারের নির্বাচনটা যেন একদম সুষ্ঠুভাবে হয়। আমাদের ভোট কেন্দ্রগুলোতে স্পেশালি যেন কোনো রকমের সমস্যা যেন না হয়। লাইন বরাদ্দ থাকে না, অথবা নারীর নেতৃত্ব দেখা যায় যে অনেক নেতৃত্ব গঠনের ক্ষেত্রে অনেক দায়িত্বে গাফিলতি দেখা যায়। রাজনীতি থেকে উঠে আসা এরকম নারী যাই যেন নেতৃত্বে আসে, যিনারা কিনা রাজনীতি রিলেটেড সমস্যাগুলো যেমন বুঝবেন, তেমনি আবার হচ্ছে কি ওই যে একদম তৃণমূল থেকে যেই নেত্রী উঠে এসেছেন ওনার সাথেও কথা বলার ওই রকম সক্ষমতা রাখেন। নির্বাচন নিয়ে ভাবতে শুরু করেছেন তরুণ ভোটাররাও। তারা বলছেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীর বেশি নারী হলেও দেশে দক্ষ নারী নেতৃত্ব সৃষ্টি হয়নি এখনো। নারী হিসেবে আমাদের একটা স্বাধীনতা আছে, আমরা যাতে আমাদের নিজের মতো করে চলতে পারি এবং স্বাধীনভাবে আমরাও বিভিন্ন নেতৃত্বের স্থানগুলোতে আসতে পারি, পড়াশুনো করে আমাদেরকে যাতে সুন্দরভাবে ওই সুযোগটা করে দেওয়া হয়। নারীরা সব জায়গায় এগিয়ে যাচ্ছে, সেই রাজনীতির জায়গা থেকে সেই রাজনীতির ময়দানেও যাতে হচ্ছে নারীরা সুষ্ঠুভাবে তাদের প্রতিনিধিত্বটা নিশ্চিত করতে পারে। আর নারীদের উন্নয়ন ও নারী অধিকার নিয়ে কাজ করা প্রতিনিধিরা বলছেন, ঠিকঠাক নারী নেতৃত্ব নিয়ে এখনো অনেক ভাবতে হবে। জেলার নারী নেতৃত্বেরও মত, আগামীতে তৃণমূল থেকে নারী নেতৃত্ব আসুক। নারীরা বিজনেস করে বা উদ্যোক্তা হয়ে প্রতিষ্ঠিত হোক, বা নারীদের সব জায়গা থেকে নিরাপত্তা যেন বজায় থাকে, এই জিনিসগুলো আর কি আমরা চাচ্ছি। যারা পরিবারের নারী, তাদের কন্যা, তাদের স্ত্রী, তারাই কি আসলে নির্বাচনে শুধু হলো সিলেকশন
পাবে তারাই কি নেতৃত্ব দিবে? আসলে সেই তো যেই লাউ সেই কদুর মতোই হবে। উনি ঢাকা গিয়ে বসে থাকবেন বা দেশের বাইরে গিয়ে বসে থাকবেন, বছরে একবার কোনো উৎসবে আসবেন, এই ধরনের আসলে আমরা নেতৃত্ব দেখতে চাই না। প্রত্যেকটা নারীর নেতৃত্ব স্থানীয় থেকে এলাকা থেকে দেয়া দরকার, যারা স্থানীয়ভাবে মেয়েদের সুযোগ সুবিধা অসুবিধাগুলো বের করে আনি সমাধান করতে পারে। আমরা চাই নারী নেতৃত্বগুলো তৃণমূল থেকে উঠে আসুক। জুলাই গণ অভ্যুত্থানের শক্তি বলে আমরা অন্তর্বর্তী সরকার গঠন করেছিলাম। এরপর আমরা এখন আমাদের মেয়াদে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে উপনীত হয়েছি। আমাদের সরকারের উপর ন্যস্ত দায়িত্ব ছিল মূলত তিনটি: হত্যাকাণ্ডের বিচার করা, একটি জবাবদিহিমূলক ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য প্রয়োজনীয় সংস্কারের আয়োজন করা এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। আমরা জুলাই গণঅভ্যুত্থানকালে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নির্দেশে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। এই বিচারের উদ্দেশ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের প্রথম রায় শীঘ্রই দিতে যাচ্ছে। ট্রাইব্যুনালে আরও কয়েকটি মামলার বিচার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সাধারণ ফৌজদারি আদালতগুলোতেও জুলাই হত্যাকাণ্ড সম্পর্কিত কিছু বিচার কাজ শুরু হয়েছে। আমরা একই সাথে দেশের ইতিহাসে প্রথমবারের মতো গুমের মতো নৃশংস অপরাধের বিচার কাজ শুরু করেছি। আমি আনন্দের সঙ্গে আপনাদের জানাতে চাই যে সংস্কারের ক্ষেত্রেও আমরা ব্যাপক অগ্রগতি অর্জন করেছি। অন্তর্বর্তী সরকার নিজ উদ্যোগে বা বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে অনেক গুরুত্বপূর্ণ সংস্কারের কাজ সম্পন্ন করেছে। কিছু প্রস্তাবিত সংস্কারের কাজ এখনও চলমান আছে। অধ্যাদেশের মাধ্যমে বা বিদ্যমান আইন সংশোধন করে বিচার বিভাগের স্বাধীনতা, বিচার ব্যবস্থাপনা, আর্থিক খাতে স্বচ্ছতা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, ডিজিটালাইজেশন সম্প্রসারণ ও দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন সংস্কার সম্পন্ন করা হয়েছে। ভবিষ্যতে সুশাসনের জন্য এসব সংস্কার বড় ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। আশা করি আগামী নির্বাচিত সরকার সংসদে আলাপ আলোচনার মাধ্যমে এইসব সংস্কার গ্রহণ করবে। আমাদের আরেকটি গুরুদায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান। আমি ঘোষণা করেছি যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন উৎসব মুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য আমরা সব প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। প্রিয় দেশবাসী, রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রস্তাব তৈরির লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন নিরলসভাবে গত প্রায় 9 মাস ধরে কাজ করেছে। এই সময় কমিশন জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ আলাপ আলোচনা করেছে। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ধৈর্য সহকারে রাজনৈতিক দলগুলো কমিশন কর্তৃক উত্থাপিত বিভিন্ন সংস্কার প্রস্তাব নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। মতের পার্থক্য থাকলেও তা কমিয়ে আনার চেষ্টা করেছেন। অনেক বিষয়ে ঐকমত্যে আসতে পেরেছেন। দেশবাসী সরাসরি সম্প্রচারের মাধ্যমে এই পুরো কার্যক্রম দেখতে পেরেছেন। এটি বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে তো বটেই, পৃথিবীর অনেক দেশের জন্য এক অভূতপূর্ব ঘটনা। এটি ভবিষ্যৎ রাজনীতির জন্য আশাব্যঞ্জক। আমি ঐকমত্য কমিশনের সদস্যদের এবং রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দকে গণতান্ত্রিক চর্চার এই অসাধারণ আয়োজনকে সফল করার জন্য আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ঐকমত্য কমিশনের প্রণীত জুলাই সনদে সংবিধান বিষয়ক 30টি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে। এটি একটি ঐতিহাসিক অর্জন। কিছু প্রস্তাবে সামান্য ভিন্নমত আছে, বাকি অল্প কিছু প্রস্তাবে আপাতদৃষ্টে মনে হয় অনেক দূরত্ব আছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অস্বাভাবিক কিছু না। তবে খতিয়ে দেখলে দেখা যায়
যে এইসব প্রস্তাবগুলোর ক্ষেত্রেও আসলে মতভিন্নতা খুব গভীর নয়। কেউ সংস্কারটা সংবিধানে করতে চেয়েছেন, কেউ আইনের মাধ্যমে করতে চেয়েছেন, কিন্তু সংস্কারের প্রয়োজনীয়তা, নীতি ও লক্ষ্য নিয়ে কারোর মধ্যে মতভেদ নেই। কাজেই রাজনৈতিক দলগুলোর প্রকাশ্য বক্তব্য যতখানি পরস্পর বিরোধী অবস্থানে আছে বলে মনে হয়, জুলাই সনদ সঠিকভাবে বিশ্লেষণ করলে ততখানি মত পার্থক্য দেখা যায় না। এটি আমাদের অনন্য অর্জন। এতে জাতি এগিয়ে যেতে সাহসী হয়। এসব বিবেচনায় রেখে এবং রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে নিয়ে অন্তর্বর্তী সরকার আজকের উপদেষ্টা মণ্ডলীর সভায় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন করেছে। এটা বিরাট খবর। প্রয়োজনীয় স্বাক্ষর শেষে এটি ইতিমধ্যে গেজেট নোটিফিকেশন করার পর্যায়ে পৌঁছে গেছে। জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে এই আদেশে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিধান গ্রহণ করেছি। এর মধ্যে রয়েছে সনদের সংবিধান বিষয়ক সংস্কার প্রস্তাবনার উপর গণভোট অনুষ্ঠান এবং পরবর্তী সময়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত। আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। জুলাই সনদের আলোকে আমরা গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্নও নির্ধারণ করেছি। আমি প্রশ্নটি এখন আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। প্রশ্নটি হবে এরকম: আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদের লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? ক, নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। খ, আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। গ, সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। ঘ, জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। গণভোটের দিন এই 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন। গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 180 কার্য দিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর 30 কার্য দিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্য দিবস পর্যন্ত। জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে। এটিও আজকে অনুমোদিত আদেশে উল্লেখ করা হয়েছে। প্রিয় দেশবাসী, অভ্যুত্থানের পর দায়িত্ব গ্রহণ করে অর্থনীতিকে গভীর গহ্বর থেকে উদ্ধার করা ছিল আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ।
গত 15 মাসে আমরা সেই চ্যালেঞ্জ উতরাতে সক্ষম হয়েছে। রপ্তানি, বৈদেশিক বিনিয়োগ ও রিজার্ভ সহ অর্থনীতির সবগুলো সূচকে দেশ ইতিবাচক ধারায় ফিরেছে। লুট হয়ে যাওয়া ব্যাংকিং খাত ইতিমধ্যে ঘুরে দাঁড়িয়েছে, মানুষের আস্থা ফিরে এসছে। ব্যাংকিং খাতকে আরও শক্তিশালী করতে নানামুখী পদক্ষেপ চলমান রয়েছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন দেশের বৈদেশিক বিনিয়োগ হ্রাস পেলেও বাংলাদেশে গণ অভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ অর্থাৎ FDI 19.13% বৃদ্ধি পেয়েছে। এটি বৈশ্বিক প্রবণতার বিপরীতে এক অনন্য অর্থনৈতিক দৃষ্টান্ত স্থাপন করেছে। আগামী সপ্তাহে ডেনমার্ক ভিত্তিক মার্কস গ্রুপের মালিকানাধীন APM টার্মিনালস BV এর সঙ্গে লালদিয়া কন্টেইনার টার্মিনাল প্রকল্পে 30 বছরের কনসেশন চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। এই চুক্তির আওতায় ইউরোপীয় এই কোম্পানি $550 মিলিয়ন বিনিয়োগ করবে। এটি এই যাবৎকালে বাংলাদেশে ইউরোপের সর্বোচ্চ একক বিনিয়োগ। লালদিয়া হবে দেশের প্রথম বিশ্বমানের গ্রিন পোর্ট। প্রিয় দেশবাসী, প্রায় 1.5 যুগ ধরে আমাদের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। তারা আজ আসন্ন নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য উন্মুখ হয়ে আছেন। আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অভ্যুত্থানের সপক্ষে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে জাতি এক মহা বিপদের সম্মুখীন হবে। এই সম্পর্কে আমি আগেও একাধিকবার আমার আশঙ্কা প্রকাশ করেছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে 2024-এর জুলাইয়ে মৃত্যুর মুখোমুখি শির উঁচু করে দাঁড়িয়ে দেশবাসী যে ঐক্য গড়ে তুলেছিল, আমরা জীবিতরা যেন অল্প স্বল্প ভিন্নমত ও লঘু বিবাদে জড়িয়ে তার মর্যাদা ক্ষুণ্ণ না করি। 133 শিশু, শত শত তরুণ তরুণী, নারী পুরুষের মৃত্যু, হাজার হাজার মানুষের অঙ্গহানির যে আত্মত্যাগ, সেটিকে আমাদের সম্মান জানাতেই হবে। দেশের আপামর জনগণ সামান্য যা চায় তা হচ্ছে এই অগণিত হতাহতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সবাই যেন ভিন্ন মতের প্রতি সহিষ্ণুতা দেখাই। দলীয় স্বার্থ অতিক্রম করে সম্মিলিত আকাঙ্ক্ষা ও জাতীয় চাওয়াকে ঊর্ধ্বে তুলে ধরি। তাই আমি আশা করি আমাদের এই সিদ্ধান্ত জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলো মেনে নেবে। একটি উৎসবমুখর জাতীয় নির্বাচনের দিকে জাতি এগিয়ে যাবে। এর মাধ্যমে আমরা নতুন বাংলাদেশে প্রবেশ করব। আমরা নতুন বাংলাদেশ গড়ার দ্বার প্রান্তে এসে পৌঁছলাম। মহান আল্লাহ আমাদের সহায় হন। আমাদের আশা মহান আল্লাহ পূরণ করুন। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ সরাসরি প্রধান উপদেষ্টার ভাষণে যুক্ত ছিলাম। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।